মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। এবার তাহলে মূল গল্পে আসা যাক। আজ আমি যে গল্পটি আপনাদের পড়ে শোনাবো সেটি একটি খুবই হাসির গল্প। গল্পটি লিখেছেন সাহিত্যিক দুলেন্দ্র ভৌমিক। গল্পের নাম জাগ্রত অসুরের গল্প। তাহলে এখন শুনতে থাকুন দুলেন্দ্র ভৌমিকের সেই দমফাটা হাসির গল্প জাগ্রত অসুরের গল্প। পুলিশের চাকরিতে শান্তি নেই। চাকরিতে ঢোকার আগে যদি ঘুণাক্ষরে ওটা টের পেতেন তাহলে শান্তিবাবু কখনোই এই চাকরিতে ঢুকতেন না। মুখে ভাত দেওয়ার আগে বড় সাধ করে বাবা মা নাম রেখেছিলেন শান্তিময়, কিন্তু চাকরিতে ঢোকার পর তার গোটা জীবনটাই হয়ে উঠেছে একেবারে অশান্তিময়। একবার ভেবেছিলেন যে কোর্টে গিয়ে নামটা আইনসম্মতভাবে পাল্টে নেবেন, আর তার এই মনের ইচ্ছে তিনি তার স্ত্রীর কাছে প্রকাশও করেছিলেন, কিন্তু স্ত্রী রাজি হননি। তিনি বলেছিলেন, নাম বদলালেই কি তোমার জীবনে শান্তি আসবে? স্ত্রীর যুক্তিটা ফেলে দেওয়ার মতো নয়। তাছাড়া শান্তিময় নিজের স্ত্রীকে মান্যও করেন, কারণ তার শ্বশুরমশাই হলেন মিলিটারির লোক। পুলিশের লোক যেমন মিলিটারি লোককে সমীহ করে, তেমনি পুলিশের বউ মিলিটারির একমাত্র মেয়ে হলে তাকেও সমীহ করতে হয়। তার শ্বশুরমশাই সাধারণ লোক নন, শুধু যে মিলিটারি তাই নন, তার মেজাজও একবারে তার পেশার মতোই। সে যে কথায় বলে না মিলিটারি মেজাজ, ঠিক তেমনি। বিয়ের সময় যখন কন্যা সম্প্রদান করছিলেন তখনও ট্যাঁকে নস্যির ডিবে গোঁজার মতো করে একখানা রিভলভার গোঁজা ছিল। পুরোহিত মশাই বিয়ের মন্ত্র বলছিলেন ম্যালেরিয়া রোগীর মতো কাঁপা কাঁপা গলায়। বরযাত্রীদের খাওয়ার সময় যখন আপ্যায়ন করছিলেন তখনও তার গলায় ঝুলছিল একটা বেঁটে বন্দুক। ওই রকম বেঁটে বন্দুক পুলিশি চাকরিতে তখনও শান্তিময় দেখেননি। যখন বিয়ে করেছিলেন তখন তিনি থানার দারোগা হননি, এখন দারোগা হয়েছেন। আর পদোন্নতির সঙ্গে সঙ্গে অশান্তিও বেড়েছে। চুন থেকে পান খসলেই লোকে তার নামে গালাগাল দেয়। স্থানীয় পত্রিকা, যেটা টেনে টুনে 500 কপিও বিক্রি হয় না, সেও হয় কথায় নয় কথায় তাকে কাগজে কলমে তুলোধনা করে। একটা আধা শহরে একটা দুটো চুরি, একটা দুটো ছিনতাই, মারদাঙ্গা, এসব তো হয়েই থাকে। সে আর কোন দেশে না হয়, তাঁর এলাকাতেও হতো। ওই এলাকায় বলরাম নামে একজন লোক বাস করত। তার কিছু দলবল ছিল, ফলে তার চালচলনই আলাদা। শান্তি দারোগা ওই নামেই সকলে তাকে জানত, আর বলরামা বলতো শান্তি দারোগা। একদিন সন্ধেয় শান্তি দারোগার কাছে বলরামের ফোন এলো। ফোনেই ধমক দিয়ে বলরাম বলল, শান্তিবাবু, আপনি ভেবেছেনটা কি? আমার দলের ছেলেকে আপনি অ্যারেস্ট করেছেন? ফোনে বলরামের গলা শুনেই মনে মনে কেঁপে উঠলেন শান্তি দারোগা। তিনি জানেন যে বেশি বাড়াবাড়ি করতে গিয়ে গঙ্গাপুরের দারোগাবাবুর গঙ্গাযাত্রা হয়ে গিয়েছে। পরে ওপরতলার পুলিশ এসে যত তদারকি করুন, গঙ্গাপুরের দারোগা তার ফিরে আসেননি। অতএব তিনি যথোচিত বিনয় দেখিয়ে বললেন, ভাই বলু, আমি তো আর জেনে শুনে ওকে অ্যারেস্ট করিনি। কি করে জানবো বাবা যে ওই গালকাটা বিল্টে ও তোমার লোক? তুমি এসোকে নিয়ে যাও, ওকে এখনো কোনো কেস দিইনি। বলু আসে। শান্তি দারোগা টেবিলের সামনে রাখা চেয়ারে বসে। দারোগা নির্দেশ দেওয়া ছিল, তাই একজন সেপাই একখানা বড় প্লেটে দুটো রাজভোগ
দুখানা গরম সিঙাড়া আর কিছু কুচো নিমকি এনে দেয়। বলরাম অর্থাৎ বলু বলল, "হ্যাঁ, এসব আবার কেন?" শান্তি দারোগা বললেন, "হ্যাঁ, বেশি কিছু নয়, এই সামান্য একটু জল খাবার আর কি। থানার দারোগা বলে তো আর আমরা কোনো আলাদা জগতের লোক নই। আতিথেয়তা, ভদ্রতা এসব তো আমাদেরও আছে।" বলরাম রাজভোগ মুখে তোলে। মুখে রাজভোগ থাকায় কথা বলতে পারে না। ততক্ষণে বলুর লোক গালকাটা বিলটে এসে গিয়েছে। বলু সামনের প্লেটটা হাতের ইশারায় বিলটেকে দেখিয়ে খেতে ইঙ্গিত করে। বিলটেও কোনোরকম দ্বিধা না করে প্লেট থেকে একটা রাজভোগ মুখে দিয়ে শান্তি দারোগার দিকে তাকায়। তা এইরকম ভাবে সকলকে খোসামত করে খাতির করে শান্তি দারোগা চালিয়ে যাচ্ছিলেন। অন্য জায়গায় গুন্ডা বদমাশরা পুলিশকে ঘুষ দেয়, অর্থাৎ পুলিশ তাদের কাছ থেকে নাকি তোলা তোলে। কিন্তু শান্তি দারোগা তাঁর এলাকায় শান্তি বজায় রাখতে একেবারে উল্টো পদ্ধতি নিয়েছেন। তিনি নিজেই মাসের 3 তারিখ থেকে 7 তারিখের মধ্যে 5 জনকে তোলা দেন, অর্থাৎ টাকা দেন। কারণ বলরাম, হারুমণ্ডল, কানকাটা শিবে, ল্যাংড়া কানাই, টেকো কার্তিক, এই 5 জন হলো এই গ্রামের 1 নম্বর গুন্ডা। খুন, ডাকাতি, ছিনতাই সবই এরাই করে। শান্তি দারোগা যখন বুঝলেন যে এদের প্রত্যেকেরই বড় গাছে নৌকো বাঁধা আছে এবং শান্তি দারোগার সাধ্যি নেই যে এদের কাউকে ধরে থানার লকআপে 2 ঘন্টার বেশি আটকে রাখেন, এই 2 ঘন্টার মধ্যে ফোনাফুনি চলবে এবং শেষ পর্যন্ত তার কাছে ফোনে যে অর্ডারটি আসবে তা হলো ওদের ছেড়ে দিন। তার চেয়ে সরাসরি ওদের সঙ্গে রফা করে নেওয়াটাই ভালো। মাসে মাসে টাকা নাও, কিন্তু আমার এলাকায় কোনো ঝামেলা করো না বাপু। খাল পেরোলেই তো অন্য থানার এলাকা, ওখানে যা খুশি করো। আমি বরং তোমাদের খাল পেরোবার জন্যে একটা বাঁশের সাঁকো তৈরি করে দেব। জনগণ ভাববে যে তাদের সুবিধের জন্য হলো। এইরকম ব্যবস্থা করে শান্তি দারোগা মোটামুটি ভালোই ছিলেন, কিন্তু ভালো থাকা তার কপালে নেই। অশান্তি যেন কিছুতেই তার পিছু ছাড়ে না। ওই 5 জনের সঙ্গে রফা হওয়ার পর এই এলাকায় সবে শান্তি আসছে, ঠিক তখনই নতুন একটা বিপদ দেখা দিল। যা ঘটল সেটা খুন, ডাকাতি, লুটপাট বা মারদাঙ্গা এইসব শ্রেণীতে পড়ে না। এই নতুন বিপদের নাম হলো অপহরণ। হালদার পাড়ার যোগেন হালদারকে অপহরণ করা হলো, আর ফোনে বলা হলো 3 দিনের মধ্যে 3 লাখ টাকা না পেলে আপনারা যোগেন হালদারের লাশ পাবেন। হালদার পাড়ার লোক এবং যোগেন হালদারের স্ত্রী এসে শান্তি দারোগাকে ধরলেন। শান্তি দারোগা তো এসব ব্যাপারে কিছুই বুঝতে পারছেন না। তখন তিনি বাধ্য হয়ে বলরাম সহ পঞ্চগুন্ডাকে খবর দিলেন, তাদের সাহায্য চাইলেন। টেকো কার্তিক তার টাক মাথায় হাত বুলিয়ে নিয়ে বলল, এইসব ছেঁচড়া মতো আমাদের গায়ে ছিল না। হিম্মত থাকে তো খুন কর, বোম মেরে বাড়ি উড়িয়ে দে। সেসব না করে একটা বুড়োকে আটকে রেখে টাকা চাইছে। ছি ছি ছি, এটা কি কোনো ভদ্রভাবে উপার্জন হলো? সবাই ভাবছিল, ভেবেই যাচ্ছিল। শান্তি দারোগা বললেন, দেখো, আমি কিন্তু বাবা তোমাদের ভরসায় এ হালদারবাবুর বাড়ির লোককে আশ্বাস দিয়ে যাচ্ছি। বলরাম বলল, একটা প্ল্যান মাথায় এসেছে। ওদের ফোনের কাছে আমি গিয়ে বসবো, আপনি শুধু বলবেন যে এসব আপনার প্ল্যান। শান্তি দারোগা আশা এবং আশঙ্কায় দুলতে দুলতে বললেন, কোনো অঘটন হবে না তো বাবা? বলরাম বলল, না না। তা বলরাম গিয়ে যখন ফোনের সামনে বসলো, তখন যোগেন হালদারের স্ত্রীকে বলরাম বলল, মাসিমা, আমি আপনাকে যা শিখিয়ে দেব তাই বলবেন, তারপর ফোনটা আমাকে দেবেন। বলরাম পাশের ঘরে গিয়ে যোগেন হালদারের স্ত্রীকে বোঝাতে বোঝাতেই একটা ফোন এসে গেল। তার স্ত্রী ফোন ধরলেন, চোখের ইশারায় বুঝিয়ে দিলেন যে এটা অপহরণকারীদের ফোন।
তখন বলরামের শেখানো মতো যোগেন হালদারের স্ত্রী বলতে লাগলেন, টাকা পয়সা কিছুই নেই, কিচ্ছু দিতে পারবো না, তাতে যদি ওকে খুন করে দাও তাহলে তো আমি বেঁচেই যাই। রাত দিন ওই বুড়োর খিটখিটানি শুনতে আর আমার ভালো লাগছে না। আর খুন করার পর লাশটাও এখানে পাঠাবার দরকার নেই, শুধু খবরটা দিলেই হবে। আমাকে বিধবা সাজ কিনতে হবে তো। হ্যাঁ, কি বললে? ব্যবসার টাকা? সে তো সবই ব্যাংক থেকে ধার করা, আর ধার শোধ হয়নি বলে ব্যাংক সব ক্রোক করে নিচ্ছে। কোর্টের নোটিশও এসে গেছে। কি বিশ্বাস হচ্ছে না? তবে এই না বাবা, এই ব্যাংকের লোক বসে আছে, তার সঙ্গে কথা বলো। হালদার গিন্নি ফোনটা বলরামকে দিলেন। বলরাম ফোন ধরে বলল, নমস্কার স্যার, শুনুন, যোগেন হালদারকে আপনারা মেরে ফেললেও আমাদের কোনো ক্ষতি নেই। কোর্ট থেকে তো অর্ডার বেরিয়ে গেছে, উনি বেঁচেই থাকুন আর মারাই যান, তাতে আমাদের কোনো ক্ষতি নেই। কিন্তু আপনাদের একটা লাভের সন্ধান আমি দিতে পারি। আপনি এই মিনিট 5 পরে আমার মোবাইলে ফোন করুন। নম্বরটা হচ্ছে। বলরাম যখন নম্বরটা বলছিল তখন ঘরে ঢুকলেন শান্তি দারোগা। বলরাম ফোনটা ছেড়ে দিয়ে বলল, এইবার খেলাটা দেখুন। টিকোটা এসে গেছে? শান্তি দারোগা বললেন, হ্যাঁ, ওই তো সব বাইরে বারান্দায় দাঁড়িয়ে আছে। সকলেই অপেক্ষা করছিল যে বলরামের মোবাইলে কখন ফোনটা আসে। শান্তি দারোগা বললেন, ভাই বলু, ফোনটা আসবে তো? বলরাম উত্তর দেওয়ার আগেই তার মোবাইলে একটা ফোন এসে গেল। বলরাম বলল, স্যার, তখন আমি ফোনে কথাটা বলতে পারিনি, কারণ আমি ছিলাম মিস্টার হালদারের স্ত্রীর সামনে। এখন এখন আমার গাড়িতে। আপনারা তো 3 লাখ চেয়েছেন, আমি আপনাদের 5 লাখ দেব। হালদারবাবুকে আমাকে দিয়ে দিন। তখন ওদিক থেকে প্রশ্ন এলো, আপনি ওনাকে নিয়ে কি করবেন? তখন বলরাম উত্তর দিল, আমি তো বিদেশে লোক পাচার করি। হালদারবাবুর জন্য ডলারে আমি যা পাবো, ভারতীয় মুদ্রায় তার মূল্য ধরুন 8 লাখ মতো হবে। আর শুধু শুধু আপনারা পুলিশের ঝামেলায় কেন পড়বেন? নিরাপদে বিজনেস করুন, বুঝলেন? বাঁ হাতে হালদারবাবুকে নেব আর ডান হাতে আপনাকে 5 লাখ দিয়ে দেবো। ওদিক থেকে আবার একটা প্রশ্ন আসতেই বলরাম বলল, দেখুন, আমি যত লোক বিদেশে পাচার করি তারা সকলেই নানা ব্যাপারে প্রশিক্ষণ পান। কিছুদিনের মধ্যেই সারা পৃথিবীতে শান্তি স্থাপনের জন্য আমরা পাল্টা একটা জঙ্গি সংগঠন তৈরি করছি। হালদারবাবুর একটা বিশেষ ক্ষমতা আছে, এটা পরীক্ষায় প্রমাণিত। মানবদেহে মোট 206টি হাড় ও 520টি মাংসপেশি আছে। তার মধ্যে 140টি হাড়ে এবং 320টি মাংসপেশিতে এমন কয়েকটি বিস্ফোরক পদার্থ বিশেষ এক ধরনের ইঞ্জেকশনের মাধ্যমে ঢোকানো আছে, তাতে কলকাতার মতো একটা শহরের অন্তত 3 ভাগ তো ধ্বংস হয়ে যাবেই। এমন মানুষকে খুন করতে গেলে খুনিরা একবারে শুকনো পাতার মতো জ্বলতে থাকবে। কোন একটি জঙ্গি সংগঠনের কাছে হালদারবাবুর দাম কত জানেন? 1 কোটি টাকা। ওদিক থেকে আবার একটা প্রশ্ন আসতেই বলরাম বলল, দেখুন, সেই জঙ্গি সংগঠনের ঠিকানা আমি জানি না, তবে আমার ঠিকানা খুব সহজ। এই আপনারা যেখানে আছেন তার থেকে 100 গজের মধ্যেই। আমাদের সঙ্গে ব্যবসা করলে 3 থেকে 5 লাখ করে পাবেন। মাল জোগাবেন আপনারা আর টাকা দেবো আমরা। তারপর নিচু স্বরে কিছু কথা হলো। ফোন ছেড়ে দিয়ে বলরাম বলল, ওদের হদিশ পেয়ে গেছি। আমার সঙ্গে টেকো কার্তিক যাবে, আর যা যা করতে হবে সেটা আজ রাতেই সকলে মিলে আমরা ঠিক করে ফেলব। হালদারবাবুর অপহরণকারীরা সম্ভবত পেশাদার ছিল না। বলরামের কথায় রাজি হয়ে নিউ টাউনে নির্জন রাস্তায় নবাবপুরের মোড়ে একটা ভাড়া করা গাড়িতে তারা অপেক্ষা করছিল। বলরাম আর টেকো কার্তিক গিয়ে হাজির হলো সন্ধ্যের পর। জায়গাটা নির্জন, মোড়ে একটা চায়ের দোকান ছিল, তাও বন্ধ। বলরাম গাড়ি থেকে নামতেই অপহরণকারীদের মধ্যে থেকে একজন নেমে এসে বলল, কি 5 লাখ এনেছেন তো? বলরাম বলল, অবশ্যই। দেখুন, এসব কাজে কথার দামটাই আসল। তা হালদারবাবু কোথায়? ওরা উত্তর দিল, ওই তো গাড়িতে।
বলরাম বলল, ওকে গাড়ি থেকে নামতে বলুন, আমাদের গাড়িতে ওকে বসিয়ে দিন। ওরা বলল, কিন্তু তার আগে টাকাটা তো চাই, টাকা কই? বলরাম বলল, দেখুন, এসব কাজে ধার বাকি চলে না, তা আমি জানি। আমাদের তো সারা দেশি এজেন্সি আছে, সেখানে অবশ্য ক্রেডিট কার্ড চলে, আপনাদের চলে নাকি? তখন ওরা খুব বিরক্ত গলায় বলল, না, দেখুন, এখানে দাঁড়িয়ে এসব ন্যাকামি করার সময় আমাদের নেই, টাকা বের করুন। বলরাম তার অ্যাটাচি বের করে ডালা খুলে ব্যাগ ভর্তি টাকা দেখালো, সব 1,000 টাকার নোটের বান্ডিল। ওদের যে লোকটা গাড়ির থেকে নেমে কথা বলছিল, এবার তার ইশারায় হালদারবাবু গাড়ির থেকে নামলেন। টেকো কার্তিক গিয়ে হালদারবাবুকে নিয়ে নিজেদের গাড়িতে এলো। হালদারবাবু বলুদের গাড়িতে উঠে যাওয়ার পরই ওদের আরো 2জন লোক তাদের গাড়ির থেকে নেমে কর্কশ গলায় বলল, টাকা দিন। বলু অ্যাটাচিটা ওদের একজনের হাতে দিয়ে বলল, দেখুন, আমাদের সঙ্গে ব্যবসা করলে 1 বছরের মধ্যেই কোটিপতি হয়ে যাবেন। আর যদি রাজি থাকেন তাহলে আপনাদের নাম, ঠিকানা, ফোন নম্বর এই ডায়েরিতে লিখে দিন। এই নিন কলম। ওরা কাগজের প্যাড আর কলমটা নিয়ে লিখতে লাগলো। বলুদের গাড়িটা হালদারবাবুকে নিয়ে ব্যাক করে একটু পিছিয়ে গেল। টেকো কার্তিক তার মোবাইলটা নিয়ে বলল, আমাদের এজেন্টকে একটু ফোন করি। টেকো কার্তিক একটু সরে গিয়ে মোবাইলে কথা বলতে বলতে কি যে করলো কে জানে, হঠাৎ করে ওদের গাড়িটা রাস্তার থেকে 2 হাত ওপরে উঠে বিকট শব্দ করে নিচে আছড়ে পড়ে জ্বলতে আরম্ভ করলো। বলুদের গাড়ি যখন স্টার্ট দিচ্ছে তখন ওরা হতভম্বের মতো দাঁড়িয়ে। বলু বলল, ওই অ্যাটাচি সব কটা নোট জাল, একটু অপেক্ষা করুন, আপনাদের সেবার জন্য শান্তি দরগার বড় গাড়ি এক্ষুনি আসছে। ওরা দেখল কালো রঙের পুলিশ ভ্যানটা তাদের দিকেই এগিয়ে আসছে, আর অন্য দিক থেকে বন্দুক উঁচিয়ে আসছে একটা বড় জিপ গাড়ি। ওরা অসহায়ের মতো দাঁড়িয়ে রইল, দৌড়ে পালাবার কোনো উপায় নেই। দুদিক থেকে পুলিশের গাড়ি ধেয়ে এসে কাছে দাঁড়িয়েছে। পুলিশের দল লাফ দিয়ে গাড়ির থেকে নামছে, তাদের ভারী বুটের আওয়াজে যেন বুকের পাঁজর ভেঙে যাচ্ছিল। এই ঘটনার পর শান্তি দারোগার খুব খ্যাতি হলো। সকলের মুখে মুখেই এখন শান্তি দারোগার জয়গান। স্বামীকে অক্ষত অবস্থায় ফিরে পেয়ে তার স্ত্রী এবং পরিবারের সকলেই খুশি। হালদার পরিবার থেকে বলুকে 5,000 টাকা দেওয়া হলো। সেই টাকা দিয়ে ওরা 5 জনে মিলে পিকনিক করলো। অবশ্য পিকনিকের অনেক জিনিসই ওদের কিনতে হলো না। মাঠে চড়ছিল হরিদত্তের পাঁঠা, সামনে দুর্গাপুজো, তারপরই কালী পুজো, আর কালী পুজোর সময় কালো পাঁঠার খুব দর হয়, সেই ভেবেই পাঁঠাটা বড় করছিল। গাল কাটা বিল্টে ওটাকে পাঁজাকলা করে ধরে নিয়ে এলো, আর মাছ এলো ছিদামের আড়ত থেকে। বলুর কথায় এগুলো সবই ভালোবাসার দান। এই ভালোবাসার দানগুলো কাউকে যেচে এসে দান করতে হলো না। বলু আর টেকোকার থেকে ছেলেরা গিয়েই সব দান নিয়ে এলো। শান্তি দারোগা অনেক দিন পর প্রাণ খুলে একটু হাসবার অবকাশ পেলেন। জিপ গাড়ি করে যাতায়াতের সময় তিনি টের পেতেন তার দিকে অনেকেই বেশ সম্ভ্রমের চোখে তাকাচ্ছে, কিন্তু এই সুখও তাকে আর বেশি দিন ভোগ করতে হলো না। পঞ্চমীর সন্ধ্যেয় দুঃসংবাদটি এলো। এমন একটা সংবাদের জন্য শান্তি দারোগা কিন্তু মোটেও প্রস্তুত ছিলেন না। পঞ্চমীর সন্ধ্যে সবে উত্তীর্ণ হয়েছে, রাস্তায় রাস্তায় রং বেরঙের আলো জ্বলছে, কোথাও বাজছে ঢাক, কোথাও বা মাইক। এমন সময় বলরাম তার ছেলেদের নিয়ে এসে উপস্থিত। বলরাম রীতিমতো উত্তেজিত। শান্তি দারোগা বলরামের মুখের দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে বাবা বলু? বলরাম বলল, সর্বনাশ হয়ে গিয়েছে শান্তিদা। শান্তি দারোগা বললেন, কেমন সর্বনাশ? বলরাম বলল, এই ঘন্টা 3 আগে আমাদের প্যান্ডেলে ঠাকুর এসেছে। জনাতিনের ছেলে প্যান্ডেলের ডেকোরেশনে কাজ করছিল,
এমন সময় হঠাৎ লোডশেডিং হয়, আর সেই সময়ে দুটো ছেলে রিভলভার দেখিয়ে আমাদের প্যান্ডেল থেকে ওষুধটাকে ছিনতাই করে নিয়ে চলে গেছে। শান্তিদারোগা যতটা না দুঃখিত, তার চেয়ে অবাক হলেন বেশি। জগৎ সংসারে কত রকমের জিনিস চুরি ছিনতাই হয়, কিন্তু প্যান্ডেল থেকে অসুর ছিনতাই তিনি তো বটেই, তার 14 পুরুষও কখনো শোনেননি। তিনি চোখ কপালে তোলার ভঙ্গি করে বললেন, হ্যাঁ বলো কি, প্যান্ডেল থেকে অসুর ছিনতাই? বলুর দলের একজন ছেলে বলে উঠল, সেই জন্যই বলেছিলাম বলুদা, এক চালার ঠাকুর অর্ডার দিন। এক চালার ঠাকুর হলে ওরা তার ওষুধটাকে চিন্তা করতে পারতো না। বলু বলল, দেখো, এবার চমক দেওয়ার জন্যে ঠাকুরের ডিজাইনটা অন্যরকম করেছিলাম। অসুর তো আর মার ত্রিশূলে বিদ্ধ ছিল না, সকলেই যেমন আলাদা আলাদা, তেমনি অসুরও আলাদা। হাতে একটা তলোয়ার নিয়ে মার দিকে সে ধেয়ে যাচ্ছে। বেচারি একা ছিল, তাই তুলে নিয়ে গেছে। এখন অসুর ছাড়া কেমন করে পুজো হবে? শান্তিদারোগা বললেন, তাহলে কাজ করো না, কুমোরটুলি গিয়ে একটা সিঙ্গেল অসুরের খোঁজ করে দেখো না। বলু বলল, আর সে কি আর করিনি ভেবেছেন? সব জায়গায় খোঁজ করেছি, কিন্তু কারো কাছে খুচরো ওষুধ নেই। অর্ডার দেওয়া ওষুধ সব বিক্রি হয়ে গেছে। এখন ওষুধ পাই কোথায়? আগামীকাল তো মহাষষ্ঠী। এইরকম সমস্যার কথা শান্তিদারোগা তার দীর্ঘ কর্মজীবনে কখনো শোনেননি। তিনি ভাবতে লাগলেন। যদিও ভেবে এই সমস্যার কোনো কুলকিনারা হবে না, তবুও তিনি বলুদের সামনে ভাবনার ভাব করতে লাগলেন। ঠিক এই সময়ে মোটর বাইকে করে টেকো কার্তিক এসে উপস্থিত। সে বলল, বলু, আমার মনে হচ্ছে এটা ওদের দলেরই কাজ। শান্তিদারোগা বললেন, কাদের দলের? টেকো কার্তিক বলল, ওই যে যারা ওই হালদারবাবুকে অপহরণ করেছিল। বলু আর আমি তো এবার একসঙ্গে দুর্গাপুজো করছি, তাই আমাদের সাহেস্তা করার জন্যে বদলা নিল। আমার কালী পুজোতেও একটা কিছু করবে। বলু বলল, আগের থেকে আঁচ পেলে তো ব্যবস্থা নিতাম। বেটারা বদমাস, বুড়ো, মাটির অসুর, এইসব ছিনতাই করে। আরে সাহস তাহলে আমাকে চিন্তাই কর না। শান্তিদারোগা ঘন ঘন টেকো কার্তিকের দিকে তাকাচ্ছিলেন। এবার তিনি বললেন, দেখো, হাতে তার সময় বেশি নেই। আগামীকালই তো বোধন, রাত পোয়ালি পুজোর ক্রিয়াকর্ম সব শুরু হয়ে যাবে। এখন তো আবার পঞ্চমীর থেকেই সব ঠাকুর দেখা শুরু হয়ে যায়। বলু বলল, শুরু হয় কি বলছেন? শুরু তো হয়ে গেছে। আমরা তো পর্দা ফেলে কোন রকম ঠাকুর ঢেকে রেখেছি, কিন্তু এভাবে আর কদিন ঢেকে রাখবো? শান্তিদারোগা বললেন, তাই বলছি কি, এই কটা দিনের জন্য যদি আমার প্রস্তাব মতো কাউকে, ধরো টেকো কার্তিককে, ওষুধ সাজিয়ে কাঠামোয় বসিয়ে দাও, তাহলে কোনো মতে পুজোটা উতরে দেওয়া যায়। ওকে কিন্তু খুব একটা খারাপ মানাবে না। তো সকলেই টেকো কার্তিকের দিকে তাকালো, কিন্তু টেকো কার্তিক প্রবল আপত্তি তুলে বলল, এসব হয় নাকি? অসুর সেজে ষষ্ঠীর থেকে দশমীর সন্ধে পর্যন্ত একভাবে থাকা যায়? এক অসম্ভব ব্যাপার। শান্তিদারোগা চেয়ার থেকে উঠে এসে টেকো কার্তিকের হাতটা ধরে অনুনয় করে বললেন, বাবা কার্তিক, তুমিই পারো মায়ের পুজো রক্ষা করতে, নইলে সিঙ্গেল এক পিস অসুরের জন্য কি আর পুজো বন্ধ হয়ে যাবে? এবার বলুর দলে ছেলেরা সকলেই তাকে বলতে লাগলো। গাল কাটা বিল্টে কার্তিকের পায়ে ঝাঁপ দিয়ে পড়ে বলল, কেতুদা, তুমি আমাদের বাঁচাও, তুমি আমাদের কাছে অমর হয়ে থাকবে। বলু এবার কার্তিকের হাত দুটো ধরে বলল, কেতো, দেখ, এটা তো তোরও পুজো, রাজি হয়ে যা ভাই। আমার মান, পাড়ার মান, দেশের মান, এমনকি মা দুর্গার মান রক্ষার দায়িত্ব তোর হাতে। কার্তিক নিজের মাথায় হাত বুলিয়ে বলল, কিন্তু এই টাক মাথায় আমাকে অসুর মানাবে কেন বলো? বলু বলল, আরে টাক ঢাকার ব্যবস্থা আমি করব, এমন করে দেব যে পাবলিক তোকে চিনতেই পারবে না। তো অনেক সাধাসাধির পর কার্তিককে রাজি করানো গেল। শর্ত হলো যে 1 ঘন্টা পর পর পর্দা টেনে দিতে হবে,
তখন কার্তিক একটু বিশ্রাম করবে। তা সেই শর্তে সকলেই রাজি। খান দশেক ছবি দেখে কার্তিক অসুরের ভঙ্গি নকল করল। মহাষষ্ঠীর দুপুরের আগেই কোঁকড়ানো চুল নিয়ে এলো বলু। মাথায় পড়বার আগে কার্তিক বলল, এটা কি কিনলি নাকি? বলু বলল, না না, এখন চিতপুরে গিয়ে রেডিমেড চুল পাওয়া খুব কঠিন। ওই বাজারের মধ্যে যে গন্ধেশ্বরী ভান্ডার আছে, তার বড় ছেলে মাথা এটা ছিল, ওর তো টাক মাথা, ওর উইকটাই নিয়ে এলাম, দিনে 70 টাকা ভাড়া। এখন তো মহাজন টাকার জন্য লোক পাঠাচ্ছে ওর কাছে, তাই পুজোর কটা দিন পরচুলা খুলে দোকানে বসলে মহাজনের লোক আর ওকে চিনতেও পারবে না, টাকা দাও করবে না। মহাষষ্ঠীর সন্ধ্যের থেকেই সামনের কালো পর্দা সরে গেল। দিব্যি মানিয়েছে টেকো কার্তিককে। মাথায় পরচুল, লম্বা ঝুলপি আর মোটা গোঁফ থাকায় কেউ তাকে আর চিনতেও পারছে না। মহাষষ্ঠীর রাত কোনো মতে কাটল। সপ্তমীর দিন সকাল থেকেই প্যান্ডেলে বেশ ভিড়। প্রথমে পুরোহিত দেখলেন মহিষাসুর দিব্যি হাত বাড়িয়ে একখানা জল ভরা সন্দেশ মুখে দিল। এও কি সম্ভব? মাতৃমন্ত্রে মা না জেগে তাহলে কি অসুর জাগ্রত হয়ে উঠল নাকি? মনে মনে খুব ভীত হলেন পুরোহিত। এর একটু পরেই বাজারের চায়ের দোকানের ভূত বলে উঠল, এই দেখ দেখ, অসুরটা কেমন আমাকে চোখ মারছে। ক্রমে ক্রমে যা প্রচার হলো তা হচ্ছে বলুদের শক্তি সংঘের অসুর জাগ্রত হয়ে গেছে। সে হাত বাড়িয়ে সন্দেশ খাচ্ছে, ভূতকে চোখ মারছে, এমনকি দক্ষিণা ও প্রণামী বাবদ দেওয়ার টাকা আর বস্ত্র তুলে নেওয়ার সময় শক্তিসংঘের অসুর হাত বাড়িয়ে পুরোহিতের কাছা ধরে টেনেছে। শুধু তাই নয়, পুরোহিতের হাত থেকে টাকা পয়সা সব কেড়ে নিয়েছে। বলু কিন্তু এতে অবাক হলো না। কেতোর শর্তের মধ্যে ছিল যে মায়ের সামনে যা টাকা পয়সা পড়বে সব কেতো নেবে, আর অসুরকে ধুতি না দিয়ে জিন্সের প্যান্ট পিস দিতে হবে। যেহেতু কেউ কখনো অসুর কেন কোনো দেবতাকেই প্যান্টের পিস দেয়নি, তাই বলুর শক্তি সঙ্গের পুজোয় প্যান্টের পিসটা একটা প্যাকেটে মুড়ে দেওয়া হয়েছিল, আর পুরোহিত মশাই ওটা হাতে নিতেই অসুরূপী কেতো ওটা সবেগে কেড়ে নিয়েছে। কিন্তু এসব কথা সাধারণ মানুষ আর জানবে কেমন করে? তারা জানলো এবং প্রবলভাবে বিশ্বাসও করলো যে শক্তি সঙ্গের অসুর নাকি জাগ্রত হয়ে গেছে। পাড়ার পণ্ডিত এবং শাস্ত্রজ্ঞানী বলে যারা পরিচিত তারা বললেন, এই তো ঘোর কলি, এবার কলির অবসান হবে। ওদিকে গণেশ দুধ খেয়ে শক্তি সঞ্চয় করছেন, সমুদ্রের জল মিঠে হয়ে যাচ্ছে, আর এখানে অসুর জাগ্রত হয়ে উঠছে। এভাবেই তো কলির অবসান হবে, মহাপ্রলয়ের মধ্য দিয়ে। পাশবালিশের মতো মোটা একটা মটন রোল খেতে খেতে প্রমোটার রঞ্জিত সরকার বলল, আচ্ছা, মহাপ্রলয়টা ঠিক কবে থেকে শুরু হবে? আমার দুটো বিল্ডিং তো এখনো হাফ ডান, কাছাকাছি সময়ের মধ্যে হলে ওটার আমি কমপ্লিট করব না। গন্ধেশ্বরী ভান্ডারের বড় ছেলের নাম গুরুপদ। সে রোজ দুবার করে এসে তার উইকটা দেখে যায়। অষ্টমীর রাতে সন্ধি পুজোর সময় বিশ্রী একটা ঘটনা ঘটে গেল। পুরোহিত টের পেলেন যে ধূপ, চন্দন, ফুল ইত্যাদির গন্ধ ছাপিয়ে কিসের একটা উৎকট গন্ধ আসছে। পুরোহিত মশাই এদিক ওদিক তাকালেন, পরে বললেন, কিসের একটা গন্ধ আসছে মনে হচ্ছে। তখন ঢাকির সঙ্গে কাশি বাজাতে যে ছেলেটি এসেছিল সে জবাব দিল, ও ঠাকুর মশাই, অসুর যে বিড়ি খাচ্ছে। পুরোহিত মশাই অসুরের দিকে তাকালেন। অসুরের ঘাটটা ঘোরানো, মানে অন্যদিকে মুখ করে দিব্যি বিড়ি টেনে যাচ্ছে। আর পুরোহিত মশাই পুজো ছেড়ে উঠে চলে আসতে চাইলেন, কিন্তু পারলেন না। স্বয়ং অসুর তাকে একটা হ্যাঁচকা টানে আসনে বসিয়ে দিয়ে কড়া গলায় বলল, কেটে পড়ছেন কেন? 10 মিনিট আগে কেটে পড়লে জানেন তো আপনার লাশ গঙ্গায় ভাসবে। তখন পুরোহিত মশাই কাঁপতে কাঁপতে বসে পড়লেন। তিনি ভেবেই পেলেন না
যে এমন কোন মন্ত্র তিনি এখানে পাঠ করেছেন যে অসুর জাগ্রত হয়ে উঠেছে। শুধু কি জাগ্রত, কাঁচা ধরে টানাটানি, হাত ধরে হ্যাঁচকা মারা, এখন আবার হুমকি। তাহলে এটা কি তার পুণ্যের ফল না পাপের ফল? তা এরকম অঘটন যে একটু আধটু ঘটবে সে কথা বলু আর তার ছেলেরা জানতো, তাই তারা খুব একটা চিন্তিত হলো না। আর গন্ধেশ্বরী ভাণ্ডারের বড় ছেলে গুরুপদ প্যান্ডেলে এসে শুধু অসুর দেখে আর বলুকে বলে, ভাই, দশমের দিন আমার কথাটা কিন্তু একটু মনে রেখো। নবমী রাতে শান্তি দারোগা সস্ত্রীক ঠাকুর দেখতে এলেন। অসুরের ব্যাপারটা তো তার জানা, কিন্তু তার স্ত্রী জানেন না। শান্তি দারোগাকে দেখি অসুর হেসে উঠল। শান্তি দারোগা মনে মনে একটু বিব্রত হলেও খুব একটা অবাক হলেন না। তার স্ত্রী যেই না অসুরের দিকে তাকালেন, অমনি টেকো কার্তিক নিজেই একটা হাত তুলে নমস্কার করা ভঙ্গিতে কপালে ঠেকালো। দারোগার বউ বিস্ময়ে, ভয়ে, অদ্ভুত এক উত্তেজনায় স্বামীর হাত জাপটে ধরে বললেন, হ্যাঁ গো, লোকেরা তো ঠিকই বলছে, অসুর তো জেগে উঠেছে। কিন্তু অসুর তোমাকে আর আমাকে চিনল কেমন করে? তো শান্তি দারোগা বললেন, দেখো, আমাকে তো মর্তে অসুরদের নিয়ে চলতে হয়, তাই পুরাণে অসুররাও আমাকে আর তোমাকে চেনে। স্বজাতি তো, স্বর্গে আর মর্তে তেমন তফাৎ কিছু নেই। দশমীর দিন ঠাকুর যখন লরিতে উঠছে তখন অসুর নিজেই লরির পাল্লা ধরে উঠে পড়ল। গন্ধেশ্বরী ভাণ্ডারের বড় ছেলে গুরুপদ নিজের গরজেই প্রতিমা বাসানে গঙ্গার ঘাটে এলো। ওর মুখে একই কথা, বলুদা, মনে করে কার্তিকদার মাথার থেকে আমার উইকটা খুলি নয় কিন্তু। তখন বলু বিরক্ত হয়ে বলল, এই চুপ কর তো, সেই সপ্তমীর সকাল থেকে তো একই কথা বলে যাচ্ছিস। বলছি তো, ভয় নেই। পুলিশ, ক্লাবের ছেলেরা এবং অন্যান্য বারোয়ারি পুজোর লোকজন মিলে এমন তাড়া দিতে শুরু করলো যে থাকতে না পেরে বলু হাত চালিয়ে দিল, আর ব্যাস, লেগে গেল মারামারি। তখন টেকো কার্তিকের পক্ষে আর চুপ করে থাকা সম্ভব নয়। হাতে ছিল টিনের পাতলা তরোয়াল, আর তাই নিয়ে লরির উপর থেকে শক্তিসঙ্গের অসুর রে রে করে ঝাঁপিয়ে পড়ল পুলিশের উপর। কাঠামো ছেড়ে অসুর পুলিশ পেটাচ্ছে, এই দৃশ্য দিকে সকলেই স্তম্ভিত। এরই মধ্যে ঠাকুর কোনো মতে ভাসান হলো। আর টাক মাথা নিয়ে কার্তিক যখন জল থেকে উঠে এলো তখন গুরুপদ বলল, কেতোদা, আমার চুল কোথায়? কার্তিক তাকে এক ধমকে থামিয়ে দিয়ে বলল, আরে দেখছিস না, মারদাঙ্গা লেগে গেছে, এখন চুল কোথায় গেছে কে জানে। পুজো মিটে গেছে কবে। গন্ধেশ্বরী ভাণ্ডারের বড় ছেলে চুলের জন্য থানায় চুল অপহরণের ডায়েরি করলেও রোজ গিয়ে বাবুঘাটে বসে থাকে। যদি জোয়ারের জলে তার সাধের উইকটি ভেসে আসে কোনোদিন, এখন সে বসেই আছে, তার প্রতীক্ষা এখনো শেষ হয়নি। আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। আজ তাহলে আসি বন্ধু, খুব শিগগিরই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।